নমস্কার। পুজো তো দরজায় কড়া নাড়ছে, তাই ভাবলাম পুজো উপলক্ষে আজ আপনাকে একটা মজার গল্প শোনাই। আলাপ সঙ্গে দেবস্মিতার দীর্ঘ সফরে এই প্রথম সঙ্গী হলেন সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আর আপনিও যদি হন আমার নতুন সঙ্গী, তাহলে পরের গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরো গল্পটা শুনে আপনার কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। শুরু করছি আজকের গল্প, সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী বিদ্যাধরীর অরুচি। গোলাপি ঝি বলিল, দেখো বিদ্যাধরী, বাবুর সম্মুখে তুমি আর চুনকালি দিও না। আমাদের বাবু একজন বড় উকিল। নীলাম্বর ঘোষের নাম কে না জানে? তাঁর বাড়ির ঝি হইয়া তুমি মুদির দোকানে একটু গুড়, গুড়ের দোকানে একটু ফুলুরি, ময়রার দোকানে একটু চিনির রস, রায়বামনির কাছে একটু মোচের গন্ট, যা তার কাছে যা তা জিনিস মাগিয়া বেড়াইলে বাবুর অপমান হয়। বাবুর কথা দূরে থাক, আমাদের পর্যন্ত ঘাড় হেঁট হয়। তোমার মাগার জ্বালায় লোকের কাছে আমরা মুখ তুলিয়া কথা কইতে পারি না। বিদ্যাধরী ফোঁস করিয়া বলিল, তোমরা সকলটাতেই আমার জল ধরো। মা আমাকে একটু ভালোবাসেন তো, তাই সকলে তোমরা ফাটিয়া মরো। আমার অরুচি, মুখে কিছু ভালো লাগে না। চড়াই পাখির আহার না খাইয়া যেন দড়ি হইয়া যাইতেছি। গত না থাকিলে পরের বাড়ি কাজ করিব কি করিয়া? তাই তেঁতুল দিয়া, গুড় দিয়া, যা দিয়া পারি এক মুঠা ভাত খাইতে চেষ্টা করি। আমি গরিব মানুষ, পয়সা কোথা হইতে পাইব যে সন্দেশ রসগোল্লা কিনিব? মোদি আমাকে ভালোবাসে, তাই সেদিন সে আমাকে একটু গুড় দিয়েছিল। ময়রা আমাকে ভালোবাসে, তাই সেদিন আমাকে শাল পাতার টোঙা করিয়া রসগোল্লার কানিক রস দিয়েছিল। তাতে তোমরা হিংসায় ফাটিয়া মরো কেন বলো দেখি? পিতেন বলিল, তোমার অরুচি, 5টি টই টম্বুর করিয়া বামুন ঠাকুর তোমাকে ভাত দেয়, তারপর 2 বার 3 বার তুমি ভাত চাহিয়া লও। এই তো তোমার অরুচি। এর উপর যদি রুচি থাকিত, তাহা হইলে ঘোড়া শালের ঘোড়া, হাতি শালের হাতি খাইতে। অনেক বাবুর বাড়ি চাকুরি করিয়াছি, অনেক ঝি দেখিয়াছি, কিন্তু তোমার মতো মাগন্তরে বিহায়া ঝি আমি কখনো দেখি নাই। বাউন ঠাউর, তুমি বলো দেখি, এ মাগি 3 জনের খোরাক একলা খায় কিনা? ঝিদেম বলিল, দেখো বিদ্যাধরী, লোকের কাছে গিয়া যা তাই বলা ভালো নয়, আর তাতে মনিবের অপমান হয়। আমি রসই করি, আমি নিজে তোমাকে ভাত দিই, সকলের চেয়ে আমি তোমাকে বেশি তরকারি দিই। তোমার বাচ্চা আবার অরুচি কোথায়? গোলাপি বলিল, নোলা যদি সামলাইতে না পারো, রসগোল্লা সন্দেশ যদি খাইতে স্বাদ হয়, তাহলে পয়সা দিয়া কিনিয়া খাও না কেন? তুমি গরিব, তোমার পয়সা নাই। তোমার গলায় অমন মোটা সোনার দানা, হাতে অমন মোটা তাগা। আর কতবার তুমি আমাকে বলিয়াছ, তোমার কোলার ঘরে তক্তপোষের কুড়োর নিচে তুমি 600 টাকা হাঁড়ি করিয়া পুতিয়া রাখিয়াছ। সর্বশুদ্ধ তোমার সে যার নাম 1000 টাকা আছে। বিধবা হইয়া পর্যন্ত আমি চাকরানিগিরি করিতেছি, আমার 1000টা কড়াকড়ি নাই। এই পিতেম ছেলেবেলা হইতে কানসামাগিরি করিতেছে, কত টাকা সে করিয়েছে। চিদেম বামুন ঠাকুর দেশে জমি বাঁধা দিয়া বিয়ে করিয়াছে, এখনো সে দেনা সে শোধ করিতে পারে নাই। তবে তার মেয়েটি বড় হইয়া উঠিয়াছে, সেই মেয়েটিকে বেচিয়া যদি সে কিছু সংস্থান করিতে পারে। বিদ্যাধরী বলিল, আমার পৃথিবীতে কে আছে? একদিন এক মুঠা ভাত দেয় এমন আর কেউ নাই। কাজে মাইনাটি যা পাই সেটি আমাকে রাখিতে হয়, রাত দিয়ায় সেটিকে আমাকে বাড়াইতে হয়। তোমার ভাবনা কি বাচ্চা? তোমার ভাই আছে, ভাইপো আছে, অসময় তারা তোমার খোঁজ খবর লইবে। ছিদাম বলিল,
সকলের কাছে তুমি বলো যে তুমি না খাইয়া খাইয়া রোগা হইয়া যাইতেছ, কিন্তু রোজ রোজ তো তুমি মোটা হইতেছ। তোমার গায়ে মাছি বসিলে মাছি পিছলাইয়া পড়ে। বিদ্যাধরী বলিল, তুমি আমায় করিলে? হ্যাঁ, তোমার মাগ মরুক, তোমার মেয়ে মরুক, মেয়ে বেচিয়া টাকা করিবার অহংকার তোমার ঘুচুক। ছিদেম ব্রাহ্মণ বলিল, দেখলে পিতেম, দেখলে গোলাপি, আমি কি এমন বলিয়াছি যে মাগি আমাকে এমন শক্ত গালি দিল? গিন্নিমায়ের মাগি সজি, তাই জন্যে এত অহংকার। গিন্নিমা বলেন যে আমার মাথা ঘুরে, আমার বুক ধরধর করে, আমার 360খানা ব্যায়াম। আর বিদ্যাধরী সেই কথায় বাতাস দেয়, তাই গিন্নিমা ইহাকে এত ভালোবাসেন। কিন্তু সকল কথা যদি বলিয়া দিই, তাহা হইলে 2 দিন এখানে থাকিতে পাবে না। হ্যাঁ রে মাগি, সেদিন গিন্নিমায়ের জন্য চা করিবার সময় 1 থাবা চিনি কে মুখে দিয়াছিল? কড়ার এক পাশে স্বরের উপর একটু ছেঁদা করিয়া দুধ খাইবার জন্য সকলে আমরা 1-1টি নল করিয়াছি। সেই নল দিয়া আমরা সকলে 1 ঢোক দুধ খাই। কিন্তু সেদিন সমুদয় কড়া হইতে দুধের স্বরটুকু কে তুলিয়া লইয়াছিল? সেদিন মাছ কুটিতে কুটিতে কে কই মাছের পেট থেকে ডিমটুকু বাহির করিয়া লইয়াছিল? গোলাপি বলিল, পূর্বে চাইল ডাল তেল যা কিছু আমরা বাঁচাইতাম সকলে ভাগ করিয়া লইতাম। এখন তুমি সেগুলি সব নিজে লও। এ কি ভালো? আমরা কি চাকরি করিতে আসি নাই? সেদিন মোচার ঘণ্টের জন্য উপর হইতে বীজে চোলা আর নারিকেল করে আসিয়াছিল, তার অর্ধেকগুলি তুমি নিজে খাইলে। তারপর একদিন সকালবেলা গিন্নির জন্য টাটকা গরম গরম জিলিপি আসিয়াছিল, তার পাশ হইতে পাপড়ি ভাঙিয়া তুমি এতগুলি জমা করিলে, সবগুলি তুমি নিজে খাইলে। বলিলে না তো যে গোলাপি তুইও 2-1টা পাপড়ি খা? কেন বাচ্চা, আমাদের কি মুখ নাই? না ভালো মন্দ জিনিস খাইতে আমাদের স্বাদ হয় না? নীলাম্বর ঘোষের রান্নাঘরে 4 জনে এইরূপ তুমুল বাকযুদ্ধ বাঁধিয়া গেল। একদিকে ছিদেম ব্রাহ্মণ, পিতে চাকর ও গোলাপি ঝি, একদিকে 3 জন, অন্যদিকে বিদ্যাধরী ঝি একা। সপ্তরথী বেষ্টিত অভিমন্যু কতক্ষণ বিপক্ষের সহিত সংগ্রাম করিতে পারে? বিদ্যাধরীকে শীঘ্রই পরাভব মানিয়া সে স্থান হইতে প্রস্থান করিতে হইল। কাঁদিতে কাঁদিতে গিন্নিমায়ের নিকট গিয়া বিদ্যাধরী বলিল, মা, বামুন ঠাকুর বলে যে তোমার কোনো ব্যায়াম নাই, সব নাকি ঠাট্টা। তোমার নাকি মাথা ঘোরে না, বুক ধরধর করে না। সোয়াগ করিয়া তুমি বাবুর টাকা শ্রাদ্ধ করিতেছ। তোমার অরুচি নাই, তোমার গায়ে মাছি বসিলে মাছি পিছলাইয়া পড়ে। গিন্নি বলিলেন, বটে, বামনের আসপর্দা তো কম নয়, ছোট মুখে বড় কথা। বিদ্যাধরী বলিল, আমি আম্মা সেই কথাই বলি। আমি বলিলাম, দেহ বামুন ঠাকুর, মনিবকে অমন কথা বলিতে নাই। মাকে আমি অষ্টপ্রহর দেখিতেছি, তার যে কত অসুখ সে কথা আর বলিব কি? কেবল আমার সেবার জোরে তিনি বাঁচিয়া আছেন, এই কথা মা আমি যেই বলিয়াছি। আর পোড়ার মুখ বামুনে বলিল, সে কথা মা আমি তোমারে কি বলিব? সে একা নয়, বাবু শখের চাকর, পোড়ার মুখে পিতেম, 8 কুড়ি গোলাপি, ওরাও তার সঙ্গে যোগ দিল। তুমি আমার মা, আমাকে একটু ভালোবাসো, সেই জন্যে সকলের হিংসা। তা আমি মা আর তোমার কাছে থাকতে চাই না, তুমি মা অন্য ঝি দেখিয়া লো। পরদিন নীলাম্বরবাবু ছিদেম ব্রাহ্মণকে ডিসমিস করিলেন এবং পিতেম ও গোলাপিকে অনেক তিরস্কার করিলেন। বিদ্যাধরী নিজে মনোনীত করিয়া আর একজন ব্রাহ্মণকে লইয়া আসিল। এই ব্রাহ্মণের যেরূপ মুখশ্রী, লক্ষ লোকের মধ্যেও সেরূপ একটা মুখশ্রী হয় না। মুখমণ্ডলটি প্রকাণ্ড, কিন্তু যতটা দীর্ঘে প্রস্থে ততটা নহে। বর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু বসন্তের দাগে সমুদয় মুখখানি নানা আকারের গর্তে এক পূর্ণ হইয়াছে। ব্রাহ্মণের প্রকৃত বর্ণ কি তাহা সহজে বুঝিতে পারা যায় না।
গণ্ডদেশের উপর হাড় দুইটি এত উচ্চ হইয়া আছে যে দুই পার্শ্বে চক্ষু দুইটি কূপের মতো বোধ হয়। দুই চক্ষুর মাঝখানে নাসিকা অতি দীর্ঘ ও উচ্চ। মুখের হাঁ বৃহৎ পুষ্করিণীর ন্যায় প্রশস্ত। সে মুখের হাসি দেখিলে মানুষের আত্মা প্রাণ শুকাইয়া যায়। চক্ষু ও চুলের বর্ণ তাম্রের ন্যায়, হাজার তেল মাখিলেও চুলের রুক্ষতা যায় না। ব্রাহ্মণের নাম পুরুষোত্তম, বাস উৎকল দেশে। ঝগড়ার পর বিদ্যাধরী কিছুদিন ধরিয়া মুদি ও ময়রা কাহার নিকট আর কিছু চায় নাই। 2 দিন পরে সে পুরুষোত্তমকে বলিল, বামন ঠাকুর, আমাকে তুমি যেমন তেমন ঝি মনে করিও না। এই দেখো গলায় আমার কেমন সোনার দানা, এই দেখো হাতে আমার মোটা তাগা, আর আমার ঘরে হাঁড়ি করিয়া আমি 600 টাকা পুঁতিয়া রাখিয়াছি। কোনো কুলে আমার কেউ নাই, আমি অধিক দিন বাঁচিব না। আমার বড় অরুচি, বৈকাল বেলা রোজ চক্ষু জ্বালা করিয়া জ্বর হয়। বাঁচিতে আমার স্বাদ নাই, মরণ হইলেই বাঁচি, কিন্তু পোড়া জম আমাকে বলিয়া আছে, আত্মহত্যা করিলে অগতি হইবে, তা না হইলে আমি কোন কালে আফিম খাইয়া কি গলায় দড়ি দিয়া কি জলে ডুবিয়া মরিতাম। যাওক, আমি আর অধিক দিন বাঁচিব না। আমার গহনা ও টাকাগুলি আমার মরণের পর যাতে তোমার মতো কোনো একটা ব্রাহ্মণের ছেলে পায়, তাই আমার ইচ্ছা। পুরুষোত্তমের মুখ প্রফুল্ল হইল। সে বলিল, না না, তুমি এখন অনেক দিন বাঁচবে, তোমার ব্যায়াম তো তত কঠিন নয়। টাকা পাই না পাই, মায়ের মতো আমি তোমার সেবা করিব, সময় অসময় আমি তোমাকে দেখিব। বিদ্যাধরী বলিল, সে আর অধিক দিন দেখিতে হইবে না, নিজের শরীর আমি বেশ বুঝিতে পারিতেছি। তাছাড়া বাঁচিতে আমার আর বিন্দুমাত্র ইচ্ছা নেই। টাকাগুলি আমি তোমাকে দিয়া যাইব। বাবু উকিল উইল কাহাকে বলে তা আমি জানি। গিন্নির নামে বাবু উইল করিয়াছেন। একখানা কাগজে লিখিলেই হইবে যে অমুককে আমার টাকা গহনা সব দিয়া যাইলাম। তা করিলেই তুমি সব পাইবে, কিন্তু এই কথা এখন প্রকাশ করিও না। সেই দিন হইতে পুরুষোত্তম যত মাছ যত তরকারি বিদ্যাধরীর পাতে চাপাইতে লাগিল। পিতেম ও গোলাপি কিছু পায় না, সেজন্য তাহারা ক্রমাগত গজগজ করিতে লাগিল। কিন্তু বাবুর তিরস্কারের ভয়ে প্রকাশ্যে ঝগড়া করিতে পারিল না। 4-5 দিন পরে বিদ্যাধরী একখানা কাগজ আনিয়া পুরুষোত্তমের হাতে দিল। সমুদয় সম্পত্তি সে পাইবে, কাগজে এইরূপ লেখা ছিল। পুরুষোত্তম আরও জানিয়া দেখিল যে এইরূপ কাগজকে উইল বলে। এইরূপ উইল করিয়া লোক আপনার সম্পত্তি অন্য লোককে প্রদান করে। পুরুষোত্তমের মন আনন্দে পরিপূর্ণ হইয়া গেল। সেই দিন হইতে গোয়ালিনীকে বলিয়া বিদ্যাধরীর জন্য সে 1 পোয়া করিয়া দুধের রোজ করিয়া দিল। সেই দিন হইতে সে নিজের পয়সা দিয়া মিঠাই মন্ডা প্রভৃতি ভালো ভালো জিনিস বিদ্যাধরীকে খাওয়াইতে লাগিল। একদিন বিদ্যাধরী বলিল, আমার আর বিলম্ব নাই। কবিরাজ মশাই বলিলেন যে, বিদ্যাধরী, দিন দিন তুই যেন পাখি হইয়া যাইতেছিস, মুখে যেন তোর কালি মারিয়া দিয়াছে, বড় জোর আর 3 মাস। আমি বলিলাম, কবিরাজ মশাই, বাঁচিতে আর আমার ইচ্ছা নাই, রোগের যন্ত্রণা সহ্য হয় না, নিজ হাতে বিষ খাইয়া মরিলে অগতি হইবে। ঔষধের সঙ্গে যদি একটু বিষ দিয়া আপনি আমারে মারিতে পারেন, তাহা হইলে বড় পুণ্য হয়। কবিরাজ মশাই বলিলেন, না রে, না না, তার করিতে হইবে না।
তো নারীর গতিক যেরূপ তাতে বড় জোড়া 3 মাস। পুরুষোত্তম বিদ্যাধরীর দিকে চাহিয়া দেখিল। পূর্বে যদি সে 1 পাথর ভাত খাইত, এখন সে 2 পাথর ভাত খায়। রোগা হওয়া দূরে থাকুক, পুরুষোত্তমের নিকট হইতে ভালো ভালো আহারের দ্রব্য পাইয়া দিন দিন যেন সে ফুলিয়া উঠিতেছিল। আজ 3 মাস পুরুষোত্তম তাহার সেবা করিতেছিল। আজ 3 মাস সে আপনার মাহিনা দেশে পাঠায় নাই। সমুদয় টাকা সে বিদ্যাধরীর জন্য খরচ করিয়াছিল। আরও 3 মাস কাটিয়া গেল, বিদ্যাধরী মরে না। ভালো ভালো জিনিস খাইয়া তাহার শরীরে বরং কান্তি ফাটিয়া পড়িতে লাগিল। এ পর্যন্ত বিদ্যাধরীর জন্য পুরুষোত্তমের 25 টাকা খরচ হইয়াছিল। পুরুষোত্তমের মনে খটকা জন্মিল। একদিকে পিতেম চাকর ও গোলাপিঝি, অপরদিকে পুরুষোত্তম ব্রাহ্মণ ও বিদ্যাধরীজি। ইহাদের মধ্যে সর্বদা ঝগড়া হইতে লাগিল। একদিন বিদ্যাধরীকে গোলাপি বলিল, তোমার কি বিবেচনা? আজ সকালবেলা বাবুর জন্য তুমি সন্দেশ কিনে আনিলে, বাবুকে দিবার পূর্বে বাউন ঠাকুরকে তুমি 2 বার চাটিতে দিলে, তারপর সন্দেশটি তুমি নিজে 10 বার চাটিলে। কন বলিলে যে গোলাপি তুই 2 বার চাট, কোনো জিনিস পাইলে সকলকে ভাগ দিয়া খাইতে হয়। আমিও জি তুমিও জি, আমাকে ভাগ না দিয়া খাইলে তোমার যে অধর্ম হয় তা জানো? মাথার উপর ভগবান আছেন, তিনি বিচার করবেন। আর এই চাবড়া মুখ বামুনের কি আকেলে? আহা, মুখকানি তো নয় যেন ডায়মন্ড কাটা 2.5 হাত শীতলা। পোড়ার মুখর আর ঠাকুর খুঁজিয়া পায় নাই, জগন্নাথকে ঠাকুর করা হয়েছে। নাচি খান নাচি নাক, যে হাতে বিদ্যাধরীকে সব জিনিস দিস, জগন্নাথের মতো তো সেই হাত ছোট হোক, মরণ আর কি। গোলাপের গালিতে পুরুষোত্তমের শরীর জ্বর হইল। এদিকে বিদ্যাধরীর অরুচি দিন দিন বাড়িতে লাগিল। বিদ্যাধরী বলে, বামন ঠাকুর বড় অরুচি, যদি ক্ষীরমোহন পাই তাহা হইলে বোধহয় কষ্টে সৃষ্টে একটা খাইতে পারি। আবার কোনো দিন সে বলে, সরবাজা বেচিতে আসিয়াছে, বড় অরুচি, একটু যদি সরবাজা পাই তাহা হইলে চেষ্টা করিয়া দেখি খাইতে পারি কিনা। আবার কোনোদিন বলে, বাউন ঠাকুর শুনিয়াছি বাগবাজারে একরকম সন্দেশ আছে, তার নাম আবার খাবো, যদি আনিয়া দিতে পারো তাহা হইলে বোধহয় একটু রুচি হয়। এইরূপ নিত্য নিত্য বিদ্যাধরীর আবদার। পুরুষোত্তম কি করিবে? যখন এত টাকা খরচ করিয়াছে, তখন বিদ্যাধরীর সঙ্গে সহসা চটাচটি করিতে পারে না। কাজেই সমুদয় দ্রব্য তাহাকে আনিয়া দিতে হয়। কিন্তু বিদ্যাধরীর মরণ হওয়া দূরে থাকুক, সে দিন দিন তেলের কূপর মতো মোটা হইতে লাগিল। পুরুষোত্তম তাহার শরীরের দিকে চাহিয়া দেখে আর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে। একদিন পুরুষোত্তম মুদির দোকানে গিয়া বসিয়া আছে। মুদি জিজ্ঞাসা করিল, ব্রাহ্মণ ঠাকুর, তোমাদের বিদ্যাধরী জিয়ের অরুচি শাড়ি আছে? পুরুষোত্তম উত্তর করিল, বিদ্যাধরীর অরুচি? আগে যদি সে 1 পাথর ভাত খাইত, এখন সে 2 পাথর ভাত খায় বটে। এই কথা বলিয়া মুদি একটি নিঃশ্বাস ফেলিল। কিছুক্ষণ চুপ করিয়া মুদি বলিল, বিদ্যাধরীর ব্যারাম বাড়িতেছে। কবিরাজ মহাশয় তাহার নাড়ি ধরিয়া বলিয়াছেন যে সে আর অধিক দিন বাঁচিবে না। সেই জন্য আমার নিকট হইতে প্রতিদিন সে 1 চটা ঘি লইয়া যায়, আর পানা করিয়া খাইবার জন্য রোজ সে 1/2 পোয়া বাতাসা লইয়া যায়। পুরুষোত্তম জিজ্ঞাসা করিল, দাম দিয়া? মুদি উত্তর করিল, না,
আমার ছেলেকে সে বড় ভালোবাসে। বিদ্যাধরীর যা কিছু আছে সে আমার ছেলেকে দেয়া যাবে। আমার ছেলের নামে সে উইল করিয়াছে। পুরুষোত্তমের মাথায় বজ্রাঘাত হইল। মুদি তাহার সছিদ্র বাক্স হইতে উইল বাহির করিয়া তাহাকে দেখাইল। পুরুষোত্তমও আপনার উইল আনিয়া মুদিকে দেখাইল। তখন ইহারা বুঝিল যে সমুদয় বিদ্যাধরীর চালাকি। দানা অনন্ত ও টাকার লোভ দেখাইয়া তাহাদের নিকট হইতে সে ফাঁকি দিয়া খাইতেছে। অনুসন্ধান করিতে করিতে আরও প্রকাশ পাইল যে ময়রাকে একখানি সেইরূপ উইল দিয়া সে দুধ, রাবড়ি ও মাখন খাইয়াছে। উড়ে দোকানদারকে উইল দিয়া সে মুড়ির চাক্কি আর তেলে ভাজা বেগুনি খাইয়াছে। এইরূপ সকলকে সে এক একখানি উইল দিয়া অনেক দ্রব্য খাইয়াছে। একটা সামান্য স্ত্রীলোক তাহাকে ফাঁকি দিয়াছে, সেই লজ্জায় পুরুষোত্তম কাহাকেও কিছু বলিল না। বিশেষত সে ভাবিল, মাগির কাজ হইতে এ টাকা যেমন করিয়া হোক আমায় আদায় করিতে হইবে। এ কথা লইয়া আমি যদি গোল করি তাহা হইলে সকলে হাসিবে, আমার টাকা আদায় হইবে না। কিন্তু কি রূপে সে টাকা আদায় করিবে? ঝগড়া করিলে কোনো ফল হইবে না, ফাঁকি দিয়া আদায় করিতে হইবে। পুরুষোত্তম ভাবিতে লাগিল। 2-3 দিন চিন্তা করিয়া একদিন সন্ধেবেলা সে বিদ্যাধরীকে নিভৃতে পাইয়া বলিল, তোমার জন্যে কাল আমি যে মাছের ঝোল রেঁধেছিলাম তা খাইয়া তুমি এখন কেমন আছো? পেট জ্বালা করিতেছে? বিদ্যাধরী বলিল, কেন পেট জ্বালা বুক জ্বালা করিবে কেন? সে মাছের ঝোলে কি ছিল? পুরুষোত্তম উত্তর করিল, এমন কিছুই নয়, তবে তুমি বলিয়াছিলে যে মরণ হইলেই বাঁচি। তোমাকে যদি কেউ বিষ দিয়া মারে তাহা হইলে তার অনেক পুণ্য হয়, মনে নাই? তুমি কবিরাজ মহাশয়ের কাছ হইতে সেই জন্য ঔষধ চাহিয়াছিলে। আমি ভাবিলাম, আহা, বিদ্যাধরী রোগের যন্ত্রণায় বড় কষ্ট পাইতেছে, বাঁচিতে তাহার ইচ্ছা নাই। তা আমি উহাকে একটু বিষ দিই যাতে শীঘ্র উহার গঙ্গা লাভ হয়। তাই আমাদের দেশের প্রাণমুগ্ধ গাছের শিকড় বাটিয়া মাছের ঝোলের সহিত মিশাইয়া দিয়াছিলাম। বিদ্যাধরী যেন আকাশ হইতে পড়িল। শশব্যস্ত হইয়া সে বলিল, বলিস কি রে, উন্মুখ ডেকরা বামুন? পুরুষোত্তম বলিল, তা তুমি তো আমাকে নিজে বারবার বলিয়াছ যে এক তিল বাঁচিতে আমার ইচ্ছা নাই, এখন অমন কথা বলিলে চলিবে কেন? বিদ্যাধরী বলিল, ওরে সর্বদেশে, ওরে আটকুড়ো উড়ে বামুন, তোর মনে কি এই ছিল? আমার পেট জ্বলিয়া গেল, আমার বুক জ্বলিয়া গেল, প্রাণ যায়, মা, আমার প্রাণ যায়। এইরূপ বলিতে বলিতে বিদ্যাধরী সেইখানে ধরাস করিয়া শুইয়া পড়িল, আর কাঁদিতে কাঁদিতে ক্রমাগত বলিতে লাগিল, আমার পেট গেল, আমার বুক গেল, আমার বুক গেল, আমার প্রাণ যায়। ও গিন্নিমা, তোমার বিদ্যাধরী ছি যায়, শীঘ্র ডাক্তার লইয়া আসো। অপিদেব, ও গোলাপি, শীঘ্র আয় রে, সকলে মিলে আমার প্রাণ বাঁচারে। ও মা কালী, আমাকে বাঁচাও মা, তোমাকে চূড়া পাঠা দিব। মা, হে বাবা তারকনাথ, আমাকে বাঁচাও বাবা, গন্ডি দিয়া আমি তোমার মন্দিরে গিয়া পূজা দিব বাবা। পাছে অধিক চিৎকার করে, সেজন্য হাত দিয়া পুরুষোত্তম তাহার মুখ চাপিয়া ধরিল, বলিল, চুপ চুপ। বিদ্যাধরী পুনরায় ধর্মর করিয়া উঠিয়া বসিল, বলিল, হাঁড়ি আটকুড়ির বেটা, কি গাছের শিকড় দিয়েছিস? চুপ করিব, আমি এখনই থানায় যাইব, তোর হাতে হাত করে দিয়া আমি তোকে ফাঁসি কাঠে ঝুলাইব। ও পিতেম, শীঘ্র পাহারাওয়ালাকে ডাক, এই আটকুড়ির বেটা আমাকে বিষ দিয়েছে,
আমার টাকা পাইবে সেই জন্য বেটা আমাকে খুন করিয়াছে। আমার পেট জ্বলিয়া গেল। হায় হায়, আমার কি হইল? পুরুষোত্তম বলিল, চুপ চুপ, যদি তুমি একান্তই মরিতে না ইচ্ছা করো তা হইলে বিষের কাটান করিতে আমি জানি। সে ঔষধ ডাক্তার বৈদ্য কেউই জানে না। পুলিশের লোকে যদি আমাকে ধরিয়া লইয়া যায় তাহা হইলে সে ঔষধ তোমাকে কে দিবে? তাহা হইলে তুমি বেঘরে মারা যাইবে। বিদ্যাধরী বলিল, ওরে আটকুড়ির বেটা, তুমি সে ঔষধ শীঘ্র আনিয়া দে। পুরুষোত্তম বলিল, সে ঔষধ আনিতে 5 টাকা খরচ হইবে। আমার কাছে এখন 1 পয়সাও নাই। টাকা কোথায় পাইব যে ঔষধ আনিব? আজ 1 শিশি খাইলে আপাতত তোমার প্রাণটা বাঁচিবে, কিন্তু তারপর আরও 5-6 শিশি খাইলে বিষটা নির্দোষ হইয়া তোমার শরীর হইতে যাইবে। আমি গরিব মানুষ, 30-35 টাকা আমি কোথায় পাইব? আগে যদি বলিতে যে আমার মরিতে ইচ্ছা নাই, তা হইলে আমি মাছের ঝোলের সহিত বিষ দিতাম না। বিদ্যাধরী বলিল, ওরে আটকুড়ির বেটা, আমি তোকে টাকা দিতেছি, তুই আমার প্রাণ বাঁচা, তুই আমার বাবা, তুই আমার প্রাণ রক্ষা কর বাবা। ও মা, আমার পেট জ্বলিয়া খাক হইয়া গেল। পেটে হাত দিয়া কাঁদিতে কাঁদিতে বিদ্যাধরী ছোট একটা অন্ধকার ঘরের ভিতর প্রবেশ করিল। সেই ঘর হইতে 5টি টাকা আনিয়া পুরুষোত্তমের হাতে দিয়া বলিল, যা বাবা, শীঘ্র যা, যা করিয়াছিস ঠিক আছে, এখন আমার প্রাণ বাঁচা। পুরুষোত্তম বলিল, কোনো ভয় নাই, ঔষধ খাইলেই তুমি ভালো হইয়া যাইবে। কাহাকেও কোনো কথা বলিও না। আমি শীঘ্র ফিরিয়া আসিতেছি। যতক্ষণ না ফিরিয়া আসি ততক্ষণ খিড়কির দিকে কলের নিচে বসিয়া মাথায় আর পেটে একটু একটু জল দিতে থাকো। এই কথা বলিয়া পুরুষোত্তম বাটি হইতে বাহির হইল। বলা বাহুল্য যে বিদ্যাধরীকে প্রকৃত সে বিষ দেয় নাই। আপনার টাকার আদায় করিবার নিমিত্ত সে এইরূপ ফন্দি করিয়াছিল। বাটি হইতে বাহির হইয়া সে 4 পয়সা দিয়া একটা শিশি কিনিল। রাস্তার কল হইতে শিশিটি জলে পূর্ণ করিল। তাহার পর 1 পয়সার সোডা কিনিয়া সেই জলের সহিত মিশ্রিত করিল। এইরূপে মিছামিছি একটা ঔষধ প্রস্তুত করিয়া সে বাটি প্রত্যাগমন করিল। মনে করিল যে এইবার 5 টাকা আদায় হইল। আর 5-6 শিশি এইরূপ ঔষধ দিতে পারিলেই তাহার সমুদয় টাকা আদায় হইবে। পুরুষোত্তম যখন বাড়ি ফিরিয়া আসিল তখন অল্প অল্প অন্ধকার হইয়াছিল। সে দেখিল যে রান্নাঘরের নিকট পিতেম ও গোলাপি বসিয়া সুরপুর করিয়া কথা কহিতেছে। কয় মাস ধরিয়া পুরুষোত্তম অন্য চাকর চাকরানী দিগকে বঞ্চিত করিয়া বিদ্যাধরীকে অধিক মাছ ও তরকারি দিয়াছিল। সেজন্য তাহার উপর সকলের রাগ। বিষ প্রদানের কথা পাছে পিতেম কি গোলাপি শুনিয়া থাকে, সেই ভয়ে পুরুষোত্তমের প্রাণ উড়িয়া গেল। তাহাকে অধিকক্ষণ চিন্তা করিতে হইল না। পিতেম তাহাকে ডাকিয়া বলিল, মামন ঠাকুর, সর্বনাশ করিয়াছ, বিদ্যাধরীকে বিষ দিয়াছ। পুলিশের লোক টের পাইলে এখনই তোমাকে বাঁধিয়া লইয়া যাইবে, তারপর তোমার ফাঁসি হইবে। পুরুষোত্তমের মুখ শুকাইয়া গেল। সে বলিল, আমি সত্য সত্য তাহাকে বিষ দিই নাই, মিচিমিচি করিয়া বলিয়াছি। সে কথা কে বিশ্বাস করিবে? যদি বিষ দাও নাই, ঔষধ আনিবার জন্য তাহার নিকট হইতে 5 টাকা লইয়াছ কেন? তবে বিদ্যাধরী উন্মাদ পাগল হইয়াছে কেন? আশ্চর্য হইয়া পুরুষোত্তম বলিল, উন্মাদ পাগল হইয়াছে? আমি সত্য বলিতেছি, তাহাকে আমি পাগল হইবার ঔষধ দিই নাই। পিতেম বলিল, সে ভয়ানক উন্মাদ হইয়াছে। আমরা 2 জনে তাহাকে ধরিয়া রাখিতে পারি না। অনেক কষ্টে তাহাকে আমরা একটু সুস্থ করিয়াছি, কিন্তু সুস্থ হইয়া সে আর এক সর্বনাশ করিয়াছে।
বরাবর উপরে গিয়া গিন্নি মায়ের খাটে গিয়া শুইয়াছে। মা বাগানের কলতলায় কাপড় কাচিতে গিয়াছেন। উপরে আসিয়া যদি দেখেন যে বিদ্যাধরী তাহার বিছানায় শুইয়া আছে, তাহা হইলে আর রক্ষা রাখিবেন না। বাবু এখনই বাড়ি আসিবেন, সকল কথা তখন প্রকাশ হইবে। তখন নিশ্চয় পুলিশ ডাকিয়া তোমাকে ধরাইয়া দিবেন। পুরুষোত্তম ভয় কাঁপিতে লাগিল, বলিল, দোহাই ভাই, আমি তোমার পায়ে পড়ি, আমাকে বিপদ হইতে রক্ষা করো। এখন কি করিলে আমি রক্ষা পাই তা বলো ভাই। পিতেম উত্তর করিল, আমরা অনেক চেষ্টা করিয়াছিলাম, কিছুতেই তাহাকে গিন্নির ঘাট হইতে উঠাইতে পারি নাই। তুমি যদি পাঁজা করিয়া কোনরূপে তাহাকে নিচে আনিতে পারো, তাহা হইলে উপায় হইতে পারে, কিন্তু আর বিলম্ব করিলে চলিবে না। গিন্নি এখনই উপরে আসিবেন। নিজের বিছানায় বিদ্যাধরীকে দেখিলে তিনি আর রক্ষা রাখিবেন না। পুরুষোত্তম বলিল, তবে আমি এখনই যাই। গোলাপি বলিল, না, অমনি গেলে হইবে না। তাকে পাঁজা করিয়া ধরিলেই চিৎকার করিয়া সে ফাটাইয়া দিবে। তার চিৎকারে গিন্নি দৌড়িয়া আসিবেন, তা হইলেই তো সকল কথা প্রকাশ পাইবে। পুরুষোত্তম জিজ্ঞাসা করিল, তবে কি করি? গোলাপি ঘরের ভিতর হইতে একটি বড় থলি আনিয়া পুরুষোত্তমের হাতে দিয়া বলিল, ওপরে গিন্নির ঘরে গিয়া টপ করিয়া বিদ্যাধরীর মুখে এই থলিটি পরাইয়া দিবে। তারপর দুই হাতে পাঁজা করিয়া তাহাকে ধরিবে, কিন্তু সাবধান, মুখ হইতে থলি যেন সে না খুলিতে পারে। তাহাকে নিচে নামাইয়া আনিবে। তাহাকে যদি আমাদের কাছে আনিতে পারো, তখন আমরা তাহাকে বুঝাইয়া ঠান্ডা করিব। আর কোনো কথা না বলিয়া পুরুষোত্তম তরতর করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিল। তাহার পর দ্রুত বেগে গিন্নির ঘরে গিয়া প্রবেশ করিল। তখন অন্ধকার হইয়াছে, তখনও আলো জ্বালা হয় নাই। গিন্নির খাটের উপর যে শুইয়াছিল, পুরুষোত্তম নিকটে গিয়া সহসা তাহার মুখে থলিটি পরাইয়া দিল। মস্তকে, বক্ষস্থলে, পৃষ্ঠদেশে, দুই হাতে, কোমর পর্যন্ত তাড়াতাড়ি থলিটি টানিয়া দিল। তাহার পর তাহাকে পাঁজা করিয়া ধরিয়া হিঁচড়াইতে হিঁচড়াইতে ঘরের ভিতর হইতে বাহির করিল। সে চিৎকার করিতে চেষ্টা করিল, কিন্তু থলির ভিতর হইতে কোনো শব্দ বাহির হইল না। থলির ভিতর হইতে ঘর ঘর আর গোঁ গোঁ শব্দ হইতে লাগিল। তাহার হাত দুইটি আবদ্ধ ছিল। যথাসাধ্য সে আপনাকে ছাড়াইতে চেষ্টা করিতে লাগিল, কিন্তু উড়ে বামুন নাছর বান্দা, কতক টানিয়া কতক হিঁচড়াইয়া পুরুষোত্তম তাহাকে সিঁড়ির নিকট পর্যন্ত আনিল। এমন সময় সে থলির ভিতর হইতে আপনার দুই হাতের কতকটা বাহির করিয়া ফেলিল। সেই দুই হাতে পুরুষোত্তমকে প্রাণপণে খিমচাইতে আর থলি ভেদ করিয়া ভিতর হইতে পুরুষোত্তমকে কামড়াইতে লাগিল, আর দুই পায়ে লাথি মারিতে লাগিল। সিঁড়ির উপরে যেন গজকচ্ছপের যুদ্ধ বাঁধিয়া গেল। তাহার আঁচড়ানি কামড়ানিতে পুরুষোত্তম বড়ই বিব্রত হইল। অনেক চেষ্টা করিয়াও তাহাকে সে সিঁড়িতে নামাইতে পারিল না। দুই পা আগে যায়, আর এক পা পশ্চাতে গিয়া পড়ে। সিঁড়ির ঠিক উপরে তাহাকে লইয়া পুরুষোত্তম এইরূপ টানাটানি করিতেছে। এমন সময় সিঁড়ির একটু নিম্নে বাড়ির কর্তাবাবু আসিয়া উপস্থিত। একে উড়ে ব্রাহ্মণের সেই অদ্ভুত মূর্তি। সেই মূর্তি গুণ মোড়া আর একটা মূর্তিকে লইয়া টানা হেঁচড়া করিতেছে। এই অদ্ভুত ব্যাপার দেখিয়া বাবু ভাবিলেন, এ ভূত না প্রেত না পাগল, এ কি? ঘোরতর বিস্মিত হইয়া বলিলেন, এ কি? চমকিত হইয়া পুরুষোত্তম বাবুর দিকে চাহিয়া দেখিল যে দুইটা পৈঠার নিচে সিঁড়িতে স্বয়ং বাবু দাঁড়াইয়া আছেন, আর তাহার ঠিক পশ্চাতে আলো হাতে করিয়া স্বয়ং বিদ্যাধরী ঝি দাঁড়াইয়া আছে। বাবুর পশ্চাতে সিঁড়ির ওপর বিদ্যাধরীকে দেখিয়া পুরুষোত্তমের প্রাণ উড়িয়া গেল।
তৎক্ষণাৎ সেই চটমোড়া সেই স্ত্রীলোককে সেই স্থানেই ফেলিয়া দ্রুত বেগে বাবুর পাশ দিয়া সিঁড়ি হইতে নামিল। নিচে নামিয়া তৎক্ষণাৎ সে বাটি হইতে পলায়ন করিল। আপনার মাহিনা কি কাপড় চোপড় লইতে আর সে ফিরিয়া আসিল না। সে পর্যন্ত পুরুষোত্তম ব্রাহ্মণের আর কোনো সন্ধান কেহ পায় নাই। পুরুষোত্তম যখন চলিয়া গেল তখন বিদ্যাধরী ঝি, গোলাপি ঝি, পিতেম চাকর সকলেই হাবা সাজিল। তাহারা বলিল, ব্রাহ্মণ কেন এ কাজ করিয়াছে তার বিন্দু বিসর্গ কিছুই আমরা জানি নে। সেজন্য এ ব্যাপার কেন যে ঘটিয়াছিল নীলাম্বরবাবু এখনও সবিশেষ কারণ জানিতে পারেন নাই। তাহার ধারণা এই যে উড়ে ব্রাহ্মণ হয় পাগল হইয়াছিল, আর না হয় তাহাকে ভূতে পাইয়াছিল। যাহা হোক, নীলাম্বরবাবু তাড়াতাড়ি স্ত্রীলোকের মাথা হইতে থলিটি খুলিয়া লইলেন। বলা বাহুল্য যে থলির ভিতর হইতে তাহার স্ত্রীর মুখ বাহির হইয়া পড়িল। গিন্নি তখন জ্ঞান শূন্য, মূর্ছিত। অনেক কষ্টে পুনরায় তাহার চেতন হইল। তাহার পর হিস্টিরিয়া রোগ দ্বারা তিনি আক্রান্ত হইলেন। 6 মাস কাল পর্যন্ত নানা রোগে তিনি কষ্ট পাইলেন। ডাক্তার বৈদ্য দেখাইয়া অনেক টাকা খরচ করিয়া নীলাম্বরবাবু এখন তাহাকে ভালো করিয়াছেন। সকলে এখন সুখে স্বাচ্ছন্দ্যে কাল যাপন করিতেছেন। শেষ হলো আজকের গল্প, সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী বিদ্যাধরীর অরুচি। আজকের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে গল্পটা আপনজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার কণ্ঠে কোন গল্প আপনি শুনতে চান তা আমাকে জানান কমেন্ট করে। পুজো খুব ভালো কাটান, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।